Okay, Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of the Almighty, and I am also well. Now I am going to start the class, so everyone be attentive and enjoy my class. আজকে ক্লাসের শুরুতেই আমি আমাদের যে ধারাবাহিকতা ভয়েস চেঞ্জ দেখিয়েছিলাম সেই ভয়েস চেঞ্জের কয়েকটা ব্যবহার দেখাবো। আর ভয়েস চেঞ্জের ব্যবহারের সঙ্গে পাশাপাশি আমি আরও কয়েকটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই যেগুলো আমাদের স্পোকেন ইংলিশে খুবই প্রয়োজন। তো ভয়েস চেঞ্জের আমাদের যে বাকি অংশগুলো ছিল সেখান থেকে আমরা একটু দেখব, এবং পরবর্তী যে লেসনগুলো আমাদের থাকবে সেগুলো আমরা একটু দেখব। সো এভরিওয়ান বি অ্যাটেন্টিভ অ্যান্ড এনজয় দ্য ক্লাস। প্রত্যেকে খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন, কারণ ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকে তারাই কিন্তু ভালো কিছু শিখতে পারে। এটা মনে রাখবেন, ক্লাসের শুরুতে থাকতে হবে। শুরুতে না থাকলে আপনি মাঝের দিকে যে বা শেষের দিকে যে জয়েন করলেন ক্লাসটাতে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো এখানে আমি প্রথমেই যে বিষয়গুলো আজকে দেখাবো সেই বিষয়গুলোর ভিতরে থাকবে হচ্ছে ভয়েস চেঞ্জ। আমি বলেছিলাম যে বাই ছাড়াও কিন্তু ভয়েস চেঞ্জ হয়, এবং যখন আপনি অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো করবেন তখন দেখবেন যে বাই ছাড়া ভয়েস চেঞ্জের ব্যবহার কিন্তু খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয়। তো সেই জায়গাগুলো কিভাবে করা হয় আমরা প্রত্যেকটা লেসন দেখব। তো সেই জায়গাটাতে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা বিষয় একটু দেখাতে চাই আজকে। জাস্ট ওয়েট এ মিনিট। ভয়েস চেঞ্জের কয়েকটা রুল একটু দেখব আমরা, যে ভয়েস চেঞ্জ কিভাবে করা হয়। ভয়েস চেঞ্জের কয়েকটা রুল একটু দেখব, জাস্ট ওয়েট। আচ্ছা, এখানে ভয়েস চেঞ্জ বলতে আমরা বুঝি হচ্ছে বাচ্য পরিবর্তন। হ্যাঁ, বাচ্য পরিবর্তনটা হচ্ছে মূলত ভয়েস চেঞ্জ। আর এই বাচ্য পরিবর্তনটা কিভাবে হয়? বাচ্য পরিবর্তনটা আমরা একটু দেখব যে সাবজেক্ট এবং অবজেক্ট এই বিষয়টা আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে। সাবজেক্ট এবং অবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এমন একটা কথা বলা হয়েছিল। দেখেন, আমি লাস্ট ক্লাসে এই শিটটা হয়তো আপনাদেরকে কমপ্লিট করতে পারিনি, আজকে এটা আমরা কমপ্লিট করব। বলা হচ্ছে রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে এবং ম্যানেজারের দ্বারা অনুমোদিত হয়েছে। আচ্ছা, তাহলে কিভাবে দেখব? রিপোর্টটি যথাসময়ে তৈরি করা হয়েছে, দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম অ্যান্ড ইট হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দ্য ম্যানেজার। তাহলে কি বলছে? যে রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে এবং ম্যানেজারের দ্বারা অনুমোদিত হয়েছে। বাক্যের প্রথম অংশে কে তৈরি করেছে তার কিন্তু উল্লেখ নাই। আবার দ্বিতীয় অংশে ম্যানেজারের দ্বারা অনুমোদিত হয়েছে, অর্থাৎ এখানে সাবজেক্ট ম্যানেজার রয়েছে, তাই পরবর্তী অংশে বাই হয়েছে, বাই দ্য ম্যানেজার। এবার দেখেন বাই ছাড়া কিভাবে করা হয়। বিক্রি করা হয় ইজ অথবা আর সোল্ড। বই বিক্রি করা হয় বুকস আর সোল্ড। যদি বলা হয় এই দোকানে বই বিক্রি করা হয়, বুকস আর সোল্ড ইন দিস শপ। বুকস আর সোল্ড ইন দিস শপ। আয়োজন করা হয় ইজ অ্যারেঞ্জড, প্লুরাল হলে আর অ্যারেঞ্জড। মেলার আয়োজন করা হয় দ্য ফেয়ার ইজ অ্যারেঞ্জড। প্রতি বছর এখানে মেলার আয়োজন করা হয়, দ্য ফেয়ার ইজ অ্যারেঞ্জড হেয়ার ইন এভরি ইয়ার। প্রতি বছর এখানে মেলার আয়োজন করা হয়। একটি পূর্ণাঙ্গ বাক্য দেখব। মে মাসের প্রথম দিন সারা বিশ্বে মে দিবস হিসেবে উদযাপন করা হয়। আমি যখন একটু পর আপনাদেরকে কথা বলার জন্য ভয়েস চেঞ্জের উপরে প্রেজেন্টেশন দেওয়ার জন্য ভয়েস চেঞ্জ ব্যবহার করেই প্রেজেন্টেশন দিতে হবে, দেয়ার উইল বি নো অ্যাক্টিভ সেন্টেন্সেস। তো তখন এই বিষয়গুলো কিন্তু কাজে লাগবে। বলছে মে মাসের প্রথম দিন সারা বিশ্বে মে দিবস হিসেবে উদযাপন করা হয়। কারো কোনো সমস্যা থাকলে একটু রেইজ হ্যান্ড প্রেস করবেন, তবে এখন না, একটু পর আমি যখন প্রশ্ন নিব তখন এই কাজগুলো আপনারা করবেন, এখন রেইজ হ্যান্ড প্রেস করার দরকার নাই প্লিজ। বলছে মে মাসের প্রথম দিন সারা বিশ্বে মে দিবস হিসেবে উদযাপন করা হয়। দেখেন, এটা আমি বলেছিলাম যে দ্য ফার্স্ট ডে অফ মে, এইটুক হচ্ছে আমার সাবজেক্ট। মে মাসের প্রথম দিন কি করা হয়? ইজ অবজার্ভড, পালন করা হয়, অ্যাজ মে ডেই অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে পালন করা হয় মে দিবস হিসাবে। কোনটা? দ্য ফার্স্ট ডে অফ মে। এরপর কি বলছে দেখেন, এখানে কন্টিনিউয়াস টেন্স হলে অ্যাম বিং, ইজ বিং, আর বিং প্লাস ভিপিপি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অজয়ের প্লাস বিং প্লাস ভিপিপি, উইল বি প্লাস বিং প্লাস ভিপিপি। শেখানো হচ্ছে, ভিপিপি শব্দের অর্থ হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, খুব মন দিয়ে দেখবেন বিষয়গুলো, একটু পরেই আপনাদেরকে এগুলো পড়তে হবে। একটা বিষয় কি, আমি যা শিখিয়ে দিচ্ছি এটা শুধু শিখে চলে যাবেন এমনটি কিন্তু বিষয় না। আপনাকে কি করতে হবে? এখানে মনে রাখতে হবে, এই বাক্যগুলো ব্যবহার করতে হবে। সবাই একটা কথা বলে যে স্যার আপনি যখন পড়ান তখন তো খুব ভালো পারি, আপনি যখন পড়ান তখন তো খুব ভালো লাগে, কিন্তু আমরা নিজেরা কথা বলতে পারি না। আমরা নিজেরা কি করতে পারি না? কথা বলতে পারি না। তো আমার এই ক্লাসটি যারা করবেন, আমার সঙ্গে প্র্যাকটিস করবেন, দেখবেন কথা বলতে পারবেন।
কথা বলতে গেলে এটা কিন্তু খুব ইজি একটা বিষয়। কথা বলতে গেলে কি করতে হবে, আপনাকে নিজে থেকে প্র্যাকটিস করতে হবে। আমি যেটা শিখিয়ে দিব সেটা একটু পরে আপনাকে আবার অনুশীলন করতে হবে, তবেই আপনি কথাটা বলতে পারবেন। হ্যার ইউ ক্যান সি, বলছে শেখানো হচ্ছে, ইজ বিং টট। ইংরেজি শেখানো হচ্ছে, ইংলিশ ইজ বিং টট। আরবি শেখানো হচ্ছে, অ্যারাবিক ইজ বিং টট। শিক্ষার্থীদের ইংরেজি শেখানো হচ্ছে, দ্য স্টুডেন্টস আর বিং টট ইংলিশ। পূর্ণাঙ্গ একটা প্যাসিভের বাক্য দেখি। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন গার্ড অফ অনার অন দ্য ওকেশন অব দ্য ইন্ডিপেন্ডেন্ট ডে। দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন টু স্টপ দ্য করাপশন অব বাংলাদেশ। দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাহলে কি হবে বাক্যটা? নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন, কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না, টু স্টেপ দ্য করাপশন অব বাংলাদেশ। গার্মেন্টসের পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে। দ্য গুডস অফ গার্মেন্টস, অর্থাৎ গার্মেন্টস পণ্যগুলো, উইল বি বিং এক্সপোর্টেড, অর্থাৎ রপ্তানি হতে থাকবে, অ্যাব্রড রেগুলারলি, অর্থাৎ নিয়মিতভাবে। নিয়মিতভাবে গার্মেন্টস পণ্যগুলো বিদেশে রপ্তানি হতে থাকবে। তারপর দেখেন একটা বাক্য বলছে যে জানানো হয়েছে, আমদানি করা হয়েছে, এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে। তাহলে জানানো হয়েছে, হ্যাজ বিন ইনফর্মড। এখানে টেন্স যারা ভালো পারে তাদের জন্য বাক্যটা খুবই সহজ হবে, জানানো হয়েছে। তাহলে কি বলছে? জানানো হয়েছে বললে কি বোঝাচ্ছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, জানানো হইয়াছে। হ্যাজ বিন ইনফর্মড, কি জানানো হয়েছে আমি এখনো বলে পারিনি। এরপর বলছে আমদানি করা হয়েছে, হ্যাজ বিন ইম্পোর্টেড। পুলিশকে এই বিষয়ে জানানো হয়েছে, এই বিষয়ে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ, দ্য পুলিশ হ্যাজ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার। এই বছর ভারত থেকে প্রচুর চাল আমদানি করা হয়েছে। এ হিউজ অ্যামাউন্ট অফ রাইস হ্যাজ বিন ইম্পোর্টেড ফ্রম ইন্ডিয়া দিস ইয়ার। লক্ষ্য করতে হবে বাক্যটিতে কে আমদানি করেছে, নাই, অর্থাৎ সাবজেক্ট না থাকায় কিন্তু এখানে বাই হয়নি। একটি পূর্ণাঙ্গ বাক্যের উদাহরণ আমরা দেখব। বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে 2019-20 সালের জন্য বাংলাদেশের কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচন বা নির্বাচিত করা হয়েছে। অনেক বড় একটা বাক্য, তাই না? কি বলছে? বিশিষ্ট আইটি প্রফেশনাল। দেখেন এই বড় বড় বাক্যের প্যাসিভগুলো আমরা কিভাবে করব। বলছে বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে 2019-20 সালের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছে। এখানে সাবজেক্ট কোনটা হবে? এখানে সাবজেক্ট হবে বিশিষ্ট আইটি প্রফেশনাল। এখানে সাবজেক্ট কি হবে? বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদ। বিশিষ্ট আইটি প্রফেশনাল, হ্যাঁ আমি পড়াচ্ছি পরে কথা বলবো। এখানে কি বলছে? এখানে বাক্যটা বলছে যে বিশিষ্ট আইটি প্রফেশনাল তারেক মাহমুদকে 2019-20 সালের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছে। কি করা হয়েছে? সভাপতি নির্বাচিত করা হয়েছে। কাকে করা হয়েছে? বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে। এতটুকু কিন্তু আমার সাবজেক্ট। তাহলে সাবজেক্ট প্রথমে বসাতে হবে, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড, নির্বাচিত করা হয়েছে, প্রেসিডেন্ট অব বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, হ্যাঁ, প্রেসিডেন্ট অব বাংলাদেশ কম্পিউটার সোসাইটি ফর দ্য ফিসক্যাল ইয়ার 2019-2020, অর্থাৎ 2019-20 সালের জন্য বা অর্থ বছরের জন্য। ফিসক্যাল ইয়ার মানে হচ্ছে অর্থ বছর। তো বলছে 2019-20 সালের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছে। কাকে করা হয়েছে? বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদ স্যারকে। তাহলে রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, এরপর ভার্ব দিতে হবে। ভার্বটা কি? হ্যাজ বিন ইলেক্টেড। এখানে হ্যাজ বিনটা কেন হলো? ভয়েস চেঞ্জের ক্লাস যারা শুরু থেকেই করেছেন, আমি বলেছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাজ বিন বা হ্যাভ বিন ব্যবহার করতে হয়। কি করতে হয়? হ্যাজ বিন বা হ্যাভ বিন ব্যবহার করতে হয়। পাস্ট ইনডেফিনিট টেন্সে কি হবে? অজয়ার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পরীক্ষার সময় মতো শেষ হয়েছিল, দ্য এক্সাম ওয়াজ ফিনিশড অন টাইম। মসজিদটি কখন তৈরি করা হয়েছিল? হোয়েন ওয়াজ দ্য মস্ক বিল্ড। অনেকেই এই বাক্যটা আমরা ভুলবশত এভাবে বলে ফেলি, হোয়েন দ্য মস্ক ওয়াজ বিল্ড। বাক্যটা একদমই ভুল। আবার খেয়াল করেন, হোয়েন ওয়াজ দ্য মস্ক বিল্ড। কি বলেছে? হোয়েন ওয়াজ দ্য মস্ক বিল্ড। এখানে হোয়েনের পরে কিন্তু ওয়াজ বসেছে। দেখেন এই অক্সিলারি, এটাকে বলা হচ্ছে
ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্বটা দিতে হবে। ভুলেও কেউ আপনারা এভাবে বলবেন না হোয়েন দ্য মস্ক ওয়াজ বিল্ট, এটা বলা যাবে না। হোয়েন ওয়াজ দ্য মস্ক বিল্ট, মসজিদটা কখন তৈরি করা হয়েছিল, কখন পরীক্ষা শুরু করা হয়েছিল, কখন তাদেরকে সাহায্য করা হয়েছিল। ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে এখানে অক্সিলারি ভার্বটা দিতে হবে। দেখেন এখানে দুইটা ভার্ব, বিল্ট একটা ভার্ব, ওয়াজ একটা ভার্ব। আমি আমার প্রত্যেকটা ব্যাচে একটা কথা বলে থাকি যে ভার্বের ব্যবহারটা খুব ভালো করে শিখবেন। যেখানেই আপনি পড়বেন ভার্বের ব্যবহারটা শিখবেন, তাহলে এই ভাষাটা আপনি বুঝতে পারবেন। কারণ আমি যে কথাগুলো বলছি, আপনি যে কথাগুলো বলবেন, প্রত্যেকটা জায়গায় ভার্বের খেলা। তো ভার্বটা খুব ভালো করে কিন্তু বুঝতে হবে। বলছে সড়ক দুর্ঘটনায় 10 জন লোক মারা গিয়েছিল, কি হবে বলেন তো? আমরা এরকম বলি না যে গতকাল একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে 10 জন লোক মারা গিয়েছিল। তো বললাম সড়ক দুর্ঘটনায় 10 জন লোক মারা গিয়েছিল, দ্যাট 10 পিপল ওয়্যার কিল্ড, 10 পিপল ওয়্যার কিল্ড অন দ্য রোড অ্যাক্সিডেন্ট। তারপর কি বলছে, ফিউচার ইনডেফিনিটে উইল বি প্লাস ভিপিপি, উইল বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বইটি প্রকাশিত হবে, কি হবে? বইটি প্রকাশিত হবে। এর ইংলিশ কি? দ্য বুক উইল বি পাবলিশড, দ্য বুক উইল বি পাবলিশড, বইটি প্রকাশিত হবে। ইন্টারভিউয়ের ফলাফল পরে জানানো হবে, তোমাকে পরে জানানো হবে। ইউ উইল বি ইনফর্মড লেটার দ্য রেজাল্ট অফ দ্য ইন্টারভিউ। একটি পূর্ণাঙ্গ বাক্যের উদাহরণ দেখেন, একটি পূর্ণাঙ্গ বাক্যের উদাহরণ হচ্ছে, এই পূর্ণাঙ্গ বাক্যগুলো আমাদেরকে করতে হবে কিভাবে? আগে ছোট ছোট বাক্যগুলো আমাদের কমপ্লিট করতে হবে। ছোট ছোট বাক্যগুলো আমরা যদি কমপ্লিট করতে পারি, তাহলে বড় বড় বাক্যগুলোও কিন্তু আমরা তৈরি করতে পারবো। দেখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বার্ষিক সম্মেলন 2019 আজ বিকাল 3টায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ 2019 অফ ইসলামী ব্যাংক লিমিটেড উইল বি হেল্ড অ্যাট 3 PM টুডে ইন দ্য বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার। অর্থাৎ এই বাক্যগুলো আমরা কিভাবে করলাম, এই বাক্যগুলো আগে ছোট ছোট করে ভাগ করে নিয়েছি, যে তোমাকে জানানো হবে, বই বিক্রি করা হবে, তাদেরকে সাহায্য করা হবে। ছোট ছোট বাক্যগুলো জোড়া লাগিয়ে বড় বড় বাক্য তৈরি করা হয়। এরপর দেখেন, মডাল ভার্ব থাকলে এই মডাল ভার্বের পরে শুধু বি যোগ করতে হয়, প্লাস ভার্বের ভিপিপি। মডাল ভার্বের পরে বি যোগ করতে হয়। যেমন পবিত্র কোরআন শেখা উচিত, দ্য হোলি কোরআন শুড বি লার্নড। যানজট নিরসনে বহুমুখী পদক্ষেপ নেওয়া যেতে পারে। মাল্টিপল স্টেপস ক্যান বি টেকেন টু সলভ দ্য ট্রাফিক জ্যাম। কি বলছে? মাল্টিপল স্টেপস ক্যান বি টেকেন টু সলভ দ্য ট্রাফিক জ্যাম। জাস্ট ওয়েট এ মিনিট। করি, তাহলে এখানে মডাল ভার্ব থেকে আমরা এইটা জানতে পারি যে খুব সহজে মডাল ভার্বের পরে এখানে কি করতে হবে, সব মডাল ভার্বের পরে দেখেন আমাদেরকে সাবজেক্টের পরে শুধু ক্যান থাকলে ক্যান বি ব্যবহার করতে হয়, শুড থাকলে শুড বি ব্যবহার করতে হয়। অর্থাৎ এই বাক্যগুলো ক্যান থাকলে ক্যান বি, শুড থাকলে শুড বি, মাইট থাকলে মাইট বি, উইল থাকলে উইল বি, শ্যাল থাকলে শ্যাল বি। যেমন দেখেন, পবিত্র কোরআন শেখা উচিত, দ্য হোলি কোরআন শুড বি লার্নড। যানজট নিরসনে বহুমুখী পদক্ষেপ নেওয়া যেতে পারে, যানজট নিরসনে বহুমুখী পদক্ষেপ নেওয়া যেতে পারে। তাহলে বহুমুখী পদক্ষেপ ইংরেজি কি হবে? মাল্টিপল স্টেপস ক্যান বি টেকেন টু সলভ দ্য ট্রাফিক জ্যাম। মাল্টিপল স্টেপস, হ্যাঁ, বহুমুখী পদক্ষেপ ক্যান বি টেকেন টু সলভ দ্য ট্রাফিক জ্যাম। এরপর দেখেন বলা হচ্ছে যে সাবজেক্ট যেখানে নাই সেখানে কিভাবে আমরা এই বাক্যগুলো তৈরি করব, এটাও আমরা একটু দেখব। সাবজেক্ট যেখানে থাকে না, তো তার আগে যে ক্যানের ব্যবহার, ক্যান থাকলে ক্যান বি হয়। বলছে যে দ্য হোলি কোরআন শুড বি লার্নড, শেখা উচিত। যানজট নিরসনে বহুমুখী পদক্ষেপ নেওয়া যেতে পারে। তাহলে এখানে নেওয়া যেতে পারে, এটা কি হবে? ক্যান বি। কি হবে বলেন? ক্যান বি। আচ্ছা, তাহলে এখানে বলছে যে একটা বাক্য আমরা দেখব। বাক্যটা এই যে ধূমপান প্রতিরোধ করতে হবে। কারা করবে? কর্তৃপক্ষের কোনো নাম নেই, আমি করব না আপনি করবেন, বা কোনো ব্যক্তির নাম আছে। তাহলে এই ব্যক্তির নাম না থাকলে সেখানে আমরা কিভাবে বাক্যগুলো করব? সেখানে আমাদেরকে ওই অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। যেমন ধূমপান প্রতিরোধ করতে হবে,
স্মোকিং ইজ টু বি প্রিভেন্টেড। ফেসবুকে আসক্তি কমাতে হবে। অনেক সময় টিচাররা এগুলো কথাগুলো কিন্তু বলে থাকে যে ফেসবুকে আসক্তি কমাতে হবে। যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমাকে ফেসবুকে আসক্তি কমাতে হবে। দেখেন, তাহলে ফেসবুকে আসক্তি কমাতে হবে, এর ইংলিশ কি হবে? ফেসবুক অ্যাডিকশন ইজ টু বি রিডিউসড। নিরক্ষরতা দূর করতে হবে। ইললিটারেসি ইজ টু বি রিমুভড। ইললিটারেসি ইজ টু বি রিমুভড। নিরক্ষরতা দূর করতে হবে। নিরক্ষরতা কি করতে হবে? দূর করতে হবে। এখানে প্রত্যেকটা বাক্য কিন্তু আমরা এই রুলগুলো মেইনটেইন করে তারপর বাক্যগুলো তৈরি করব। এখানে প্রত্যেকটা বাক্যের একটা করে রুল রয়েছে। সেই রুলটা কি? সেই রুলটা হচ্ছে আমাদেরকে এই যে যে ভয়েস চেঞ্জ তৈরি করতে গেলে ভয়েস চেঞ্জের সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, আর অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। নিরক্ষরতা দূর করতে হবে। এখানে যদি বলা হয় যে শিক্ষিত লোকদের দ্বারা নিরক্ষরতা দূর করতে হবে, এখানে কিন্তু বাই চলে আসবে। মেহমানকে আপ্যায়ন করতে হবে। যদি বলা হয় তোমাকে মেহমানকে আপ্যায়ন করতে হবে, বা মেহমানকে আপ্যায়ন করতে হবে তোমাকে, তোমার দ্বারা, তোমাদের দ্বারা, তখন বাই আসবে। কিন্তু যদি বলা হয় মেহমানকে আপ্যায়ন করতে হবে, দ্য গেস্ট ইজ টু বি এন্টারটেইনড। দ্য গেস্ট ইজ টু বি এন্টারটেইনড। আচ্ছা, এরপর দেখেন প্যাসিভ সেন্টেন্সের ব্যবহারের জন্য বড় বড় প্যাসেজ দিয়েছি, এইগুলো আপনারা একটু বাসায় নিজেরা প্র্যাকটিস করবেন। আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার হয়। তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জটিল কাজকে সহজভাবে সম্পাদন করা যায়। যে ব্যক্তি তথ্য প্রযুক্তিতে দক্ষ তাকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়। এই প্যাসেজগুলো আমাদেরকে এই যে আধুনিক বিশ্বে প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার করা হয়, এই বাক্যটা আমরা কিভাবে সম্পন্ন করব? ইনফরমেশন টেকনোলজি ভার্ব কি? ইজ ইউজড, ব্যবহার করা হয় কোথায়? ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস অব দ্য মডার্ন ওয়ার্ল্ড, আধুনিক বিশ্বে। তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জটিল কাজকে সহজভাবে সম্পাদন করা হয়। কমপ্লিকেটেড টাস্ক আর পারফর্মড ইজিলি ইউজিং ইনফরমেশন টেকনোলজি। এখানে কিন্তু বড় বড় বাক্যকে কিভাবে আমরা ছোট ছোট করে করব সেটাই দেওয়া হয়েছে। এই কারণেই প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ এই ছোট ছোট বাক্য পারলে আপনি বড় বড় বাক্য পারবেন। এখন আমি যদি একটু আনমিউট করি তাহলে আপনারা আমার সাথে একটু ছোট ছোট বাক্যগুলো বলবেন। যেমন আমি ভাত রান্না করি, আই কুক রাইস। আর এইটাকে যদি বলি আমার দ্বারা ভাত রান্না করা হয়, রাইস ইজ কুকড বাই মি। কি বললাম? রাইস ইজ কুকড বাই মি। আবার এটাকে যদি আমি শুধু এতটুক বলি ভাত রান্না করা হয়, তখন বাই মি এইগুলো আর হবে না, তখন হবে রাইস ইজ কুকড, ভাত রান্না করা হয়। খাবারটি খাওয়া হয়, দ্য ফুড ইজ ইটেন। খাবারটি খাওয়া হয়, কি হবে? দ্য ফুড ইজ ইটেন। গরিবদেরকে সাহায্য করা হয়, এটা কি হবে? দ্য পুওর আর হেল্পড। দ্য পুওর আর হেল্পড। যদি বলা হয় গরিবদেরকে সাহায্য করা হচ্ছে, দ্য পুওর আর বিং হেল্পড, কি হবে? দ্য পুওর আর বিং হেল্পড। আচ্ছা, ক্লাসে যারা জয়েন করেছেন, অনন্যা সরকার, আবু তাহের, যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন, অল্প কয়েকজন রেইজ হ্যান্ড প্রেস করেছেন, প্লিজ সবাইকে কথা বলতে হবে। সবাই আসবেন, মাত্র 4-5 জন কথা বলার জন্য রেইজ হ্যান্ড প্রেস করেছেন, আরো কয়েকজন বাড়ছে। উজ্জ্বল হালদার, প্লিজ একটু আনমিউট করেন তো, আমার সঙ্গে আপনি বলবেন, বাকিরা সবাই মিউট রাখবেন। হ্যাঁ, আপনি বলুন আমি ফেসবুক ব্যবহার করি, এটার ইংলিশ কি হবে? থ্যাংক ইউ। যদি বলা হয় আমার দ্বারা ফেসবুক ব্যবহার করা হয়, ফেসবুক ইজ, হুম, থ্যাংক ইউ, ফেসবুক ইজ ইউজড বাই মি, আমার দ্বারা ফেসবুক ব্যবহার করা হয়। আর যদি শুধু এতটুক বলি ফেসবুক ব্যবহার করা হয়, তখন কি হবে? ফেসবুক ইজ ইউজড। ফেসবুক ইজ ইউজড। দেখেন বিষয়টা আপনাকে ধরতে হবে। ফেসবুক ব্যবহার করা হয়, ফেসবুক কিন্তু নিজে নিজে ব্যবহৃত হতে পারে না। এটা কারো না কারো মাধ্যমে, কারো না কারো দ্বারায় ব্যবহার করা হয়। এইটাকে বলা হয় প্যাসিভ মুড, অর্থাৎ কর্মপ্রধান বাক্য। কেমন? আমি ভাত খাই, আর যদি বলা হয় ভাত খাওয়া হয় আমার দ্বারা, এখানে প্রথমে কে বসে যাচ্ছে? অ্যাক্টিভে যে কর্ম ছিল অবজেক্ট রাইস, প্যাসিভে সেই ব্যক্তি প্রথমে বসে যাচ্ছে, সে প্রথমে ব্যবহৃত হচ্ছে যে আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। আমাদের ব্রেনে অনেকের এইটুকু এখনো ক্লিয়ার হয়নি যে ভয়েস চেঞ্জ মূলত জিনিসটা কি। ভয়েস চেঞ্জটা হচ্ছে যেখানে কর্তা থাকে তাকে কর্তা প্রধান বাক্য বলে, আর যেখানে কর্তা থাকে না সেখানে কর্মপ্রধান বাক্য করতে হয়। এই যে ফেসবুক ব্যবহার করা হয়, আপনি আরো বলেন তো, আমি একটা কেক তৈরি করি, কি হবে? আই মেক এ, আই মেক এ কেক, আমি একটা কেক তৈরি করি। যদি বলা হয় একটি কেক তৈরি করা হয় আমার দ্বারা,
আমার দ্বারা a cake is made by me, a cake is made by me। আর যদি শুধু এইটুক বলা হয় একটি কেক তৈরি করা হয়, তখন কি হবে? a cake is made, একটা কেক তৈরি করা হচ্ছে। নো নো নো, এ কেক ইজ বিং মেড, ইজ বিং মেড। দেখেন এই টেন্সটা একটু মনে রাখতে হবে। এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলেছি যে একটা কেক তৈরি করা হচ্ছে, একটা বাড়ি তৈরি করা হচ্ছে, একটা পুকুর খনন করা হচ্ছে, এগুলা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ভয়েস চেঞ্জ কিন্তু আমি খুব ভালো করে একেবারে সুন্দর করে ভেঙে ভেঙে, না কন্টিনিউয়াস টেন্সে বিং হবে, BEING, বিং। এটা কিন্তু বিং কেন হয়, আপনি যে বললেন হয় না, একদিকে ঠিক বলেছেন, কিন্তু ভয়েস চেঞ্জ করতে গেলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বিং আসবে। নূপুর দিদি ভালো করে শুনবেন যে আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। আর এটাকে যদি বলি আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে, তখন কি হবে? রাইস ইজ বিং ইটেন বাই মি, রাইস ইজ বিং ইটেন বাই মি। হ্যাঁ, আমার দ্বারা একটা বাড়ি তৈরি করা হচ্ছে, এ হাউস ইজ বিং মেড বাই মি, এ হাউস ইজ বিং মেড বাই মি। হ্যাঁ, যদি শুধু এইটুকু বলি একটা বাড়ি তৈরি করা হচ্ছে, এ হাউস, ইয়েস ইয়েস, এমনি কন্টিনিউয়াস টেন্সে যখন অ্যাক্টিভের বাক্য হয় তখন গঠন প্রণালী কি হয়? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। আবার বলি, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। হ্যাঁ শুনুন, এখন এই যে যেমন আই অ্যাম ইটিং রাইস, এইটা সাধারণ একটা জেনারেল একটা বাক্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। আর এই বাক্যটাকে যখন আপনি প্যাসিভ করবেন, বাংলাটার অর্থ কেমন শোনা যাবে? আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে, আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে। তখন কিন্তু ওই রাইস ইজ বিং, একটা বিং দিতে হবে, রাইস ইজ বিং ইটেন বাই মি। না, দ্বারা থাকবে না। যেমন যেখানে কোনো কর্তা থাকে না, খুব সহজভাবে বুঝবেন, যেখানে কোনো সাবজেক্ট বা কর্তা থাকে না, ওই ধরনের বাক্যগুলোকে প্যাসিভ মুড বলা হয়, প্যাসিভ ভয়েস বলা হয়। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ আর প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েসে সব কথা বলা যায় না, সেগুলো প্যাসিভে বলতে হয়। যদি বলা হয় না, না ওখানে একটা গাছে একটা পাখি আছে, ওখানে পাখি কিন্তু সাবজেক্ট, কারণ ওই বাক্যের কাজটা সম্পন্ন হচ্ছে পাখির দ্বারা। আবার একটা সাবজেক্টও বলা যায় না, যেমন এই যে বলেছিলাম আছে নাই ছিল ছিল না এমন থাকলে দেয়ারের ব্যবহার করতে হয়। হ্যাঁ, দেয়ার ইজ এ বার্ড অন দ্য ট্রি, দেয়ার ইজ এ বার্ড অন দ্য ট্রি, কিন্তু ওইটা প্যাসিভ ভয়েস। দা প্যাসিভ ভয়েসটা কেমন দেখেন, যদি বলা হয়, একটু মানে এটা কনফার্ম করে দিবেন ভালো করে, মানে বুঝে দেবেন, কারণ হচ্ছে ওই দেয়ারের আর ইটের ব্যবহারটা আমাদের এখনো জানা হয়নি। আচ্ছা, থ্যাংক ইউ, ভালো বলেছেন, আমি নিব। এটা হচ্ছে এখানে আমার পার্সোনাল ব্যাচের কয়েকজন স্টুডেন্ট আজকে জয়েন হয়েছে, আমি একই সঙ্গে ক্লাসটা নিচ্ছি, ওনারা এগুলো করেছে। যাই হোক, আমি নিব, আপনাদের ব্যাচেও নিব। দেয়ারের ব্যবহার, ইটের ব্যবহার, এগুলোকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার অথবা ইন্ট্রোডাক্টরি ইট, মানে সূচনামূলক দেয়ার বা সূচনামূলক ইট। অর্থাৎ যেখানে কোনো সাবজেক্ট বা কর্তা খুঁজে পাওয়া যায় না, যেখানে কোনো সাবজেক্ট বা কর্তা খুঁজে পাওয়া যায় না, সেখানে দেয়ার ব্যবহার করতে হয় অথবা ইট ব্যবহার করতে হয়। যেমন আমাদের গ্রামে একটি মসজিদ আছে, আমাদের গ্রামে একটি নদী আছে, এখানে কিন্তু নদী বা মসজিদ কোনো সাবজেক্ট নয়, এই জন্য এই বাক্যগুলো দেয়ার ব্যবহার করে করতে হয়। গাছের ডালে একটি পাখি আছে, এই যে নূপুর আপা বলেছে গাছের ডালে একটা পাখি আছে, তাহলে কি হবে? দেয়ার ইজ এ বার্ড অন দ্য ট্রি বা অন দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি, ব্রাঞ্চ মানে হচ্ছে ডাল বা শাখা। যাই হোক, তো যেটা শিখাচ্ছিলাম যে এই যে প্রশ্নটা করেছিলেন যে কিভাবে বুঝবো যে এটা ভয়েস প্যাসিভ মুড কিনা, যদি একটা বাক্য বলি পদ্মা সেতু তৈরি করা হচ্ছে, আচ্ছা দেখেন তো এই বাক্যে কি কোনো সাবজেক্ট বা কর্তা আছে? নেই, এই বাক্য নাই, তাহলে এটা প্যাসিভ ভয়েস। আমি যদি আপনাকে বলি যে একটা ছবি আঁকা হয়, একটি ছবি আঁকা হয়, তাহলে এখানে ছবি কারা আঁকে, আমি কিন্তু কারোর নাম বলিনি। আপনি যদি এখানে মনে মনে চিন্তা করেন যে ছবিটা হচ্ছে সাবজেক্ট, এটা ভুল হবে। আগে আপনাকে ধরতে হবে, বুঝতে হবে সাবজেক্ট কাকে বলে। সাবজেক্ট হচ্ছে মূলত বাক্যে, সেন্টেন্সে যে ব্যক্তি বা যারা কোনো কাজ করে তাদেরকে সাবজেক্ট বলে। যেমন নূপুর ভাত খায়, আপনার নাম হচ্ছে নূপুর, তো আমি বললাম নূপুর ভাত খায়, এখানে ভাত খাওয়ার কাজটা কে করতেছে? নূপুর, তাহলে নূপুর এখানে সাবজেক্ট। আর এই বাক্যটা হচ্ছে অ্যাক্টিভের বাক্য, নূপুর ভাত খায়। কিন্তু যদি বলা হয় ভাত খাওয়া হয় নূপুরের দ্বারা, এই দেখেন প্রথমে ভাত চলে এসেছে, প্রথম বাক্যে এই ভাতটা অবজেক্ট ছিল, আর দ্বিতীয় বাক্যে
হ্যাঁ, এটা প্যাসিভ ভয়েস। আর শুধু নুপুর বাদ দিয়ে আমি যদি বলি ভাত খাওয়া হয়, কাজটি করা হয়, ফুটবল খেলা হয়, এখানে কারা খেলে, কর্তা উপস্থিত নাই, এই জন্য এগুলো প্যাসিভ মুডে করতে হবে। যাই হোক, এটা আমি আবারও শেখাবো, আবারও দেখাবো। হ্যাঁ, আবারও এগুলো, হ্যাঁ একটু পর বলবেন প্লিজ। তো দেখেন এখানে আমি আপনাদের, ইম্পর্টেন্ট স্যার। ভয়েস মূলত হচ্ছে গিয়ে কোনো কিছু হয়, হচ্ছে, হবে, হয়েছে, হয়েছিল, যেগুলোতে এই অংশগুলো আছে, এগুলো আসলে আমি যতটুকু জানি ভয়েস মানে হচ্ছে, হবে, হয়েছিল, ভবিষ্যতে হবে। না এটা কেন হবে, এটা না, এটা আপনি যেটা বলছেন ঠিক এক্সাক্ট ওভাবে হয় না, আপনারটা কিছুটা আংশিক সত্য। এখানে 12টা টেন্স, 12টা টেন্সেরই ভয়েস চেঞ্জ করা যায়, তবে কিছু কিছু টেন্সের ভয়েস চেঞ্জ আমরা করি না বা লাগে না। যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য যদি বলি, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, এটার ভয়েস চেঞ্জটা কি হবে বাংলায়, 1 ঘন্টা ধরে, হ্যাঁ 1 ঘন্টা ধরে ভাত খাওয়া হচ্ছে আমার দ্বারায়। তো এই যে যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস কিন্তু সাধারণত সারা দিনের ভিতরে একবারও আমাদের প্রয়োজন পড়ে না। এই জন্য কিছু কিছু টেন্সের ভয়েস বাদ দেওয়া হয়। তবে আপনি যেটা বলেছেন যে হয়, হচ্ছে, হবে, এগুলার ভয়েস চেঞ্জ মূলত বেশি ব্যবহার করা হয়। এটাই, যে এগুলা ছাড়া ভয়েস চেঞ্জ হয় না এমনটি কিন্তু না। মডাল ভার্বের ভয়েস যখন করবেন, আই ক্যান ডু দা ওয়ার্ক, হুম, আমি কাজটি করি, এখানে তো হচ্ছে, হয় বা হয় এর ভিতরে পড়িনি, আমি কাজটি করি। হুম, কন্টিনিউয়াস টেন্সে কি বিং হবে? অবশ্যই বিং হবে, যে কোনো কন্টিনিউয়াস টেন্সেই বিং আসবে। দেখেন এই প্রশ্নগুলো যারা করছেন, বিং ইটেন বাই মি এভাবে হবে? অবশ্যই অবশ্যই, যারা ভয়েস চেঞ্জের বিগত 2টা ক্লাস নিয়েছে, ক্লাসগুলো যারা করেছেন, একটু ভালোভাবে বুঝেছেন, তারা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন। হ্যাঁ স্ক্রিনে, এই যে দেখেন আমি স্ক্রিনে দেখাচ্ছি। তো এখানে আমি স্ক্রিনে দেখানোর থেকে স্ক্রিনে দেখালে হয় কি, স্ক্রিনে দেখায়ও কোনো লাভ হয় না, কিন্তু এগুলো যদি আমি বলি, মন দিয়ে শুনবেন, তাহলে বেশি আপনাদের ভালো কাজে দিবে। এখানে আরেকটা বিষয় বলি, দেখেন ভয়েস চেঞ্জ নিয়ে আপনাদের যত রকমের সমস্যা, আমার কথাগুলো মন দিয়ে শোনেন, সব সমস্যাগুলো চলে যাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য যদি বলি, আর স্ক্রিনে যেহেতু দেখতে চাচ্ছেন আমি দেখাই, তা না হলে আপনারা বুঝতে পারবেন না। ভয়েস চেঞ্জের এই প্রথম পার্টের ভিতরে এগুলা কিন্তু দেখিয়েছিলাম, এই জায়গাটা লক্ষ্য করেন প্লিজ। ওকে, এইখানে দেখাইয়েছিলাম, এই যে দেখেন, এই জায়গাটা যারা যারা ছিলেন যেদিন বুঝতে পারবেন। এই যে দেখেন, এই গঠন প্রণালীটা আপনাকে বুঝতে হবে। বলছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন কথা উঠেছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। এই যে দেখেন, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভের একটা বাক্যের গঠন এইভাবে হয়, সাবজেক্ট প্লাস অজয়ার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। একটা উদাহরণ যদি টানি, আমি ভাত খাচ্ছিলাম, আমি ভাত খাইতেছিলাম, বা আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস, আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। আর এই বাক্যটাকে যখন আপনি প্যাসিভে আনবেন, বাংলাটা কেমন হবে, ভাত খাওয়া হচ্ছিল আমার দ্বারা। অথবা আমার দ্বারা শব্দটা যদি মাইনাস করে দেয়, কি দাঁড়ায়, ভাত খাওয়া হচ্ছিল, ভাত খাওয়া হচ্ছিল, ফুটবল খেলা হচ্ছিল। কিভাবে বুঝবেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স? এই জন্য আমি বলেছিলাম যে টেন্স, ভয়েস চেঞ্জ বুঝতে গেলে আগে খুব ক্লিয়ার করে, 100% ক্লিয়ার করে টেন্স বুঝতে হবে। ভাত খাওয়া হচ্ছিল, ফুটবল খেলা হচ্ছিল, ওই যে তেছিল, তেছিলাম থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েসের গঠন, প্যাসিভের গঠন কি হবে, এই যে সাবজেক্ট প্লাস ওয়াজ বিং বা ওয়ার বিং। একজন প্রশ্ন করেছেন যে স্যার, এখানে কি ওয়াজ বিং হবে না ওয়ার বিং হবে, বা ওয়াজ বিং ওয়ার বিং কোথায় হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে অ্যাম বিং, ইজ বিং, আর বিং। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে ওয়াজ বিং বা ওয়ার বিং। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে উইল বি বিং অথবা শ্যাল বি বিং। তো আমি বলেছিলাম শ্যালটাকে ব্যবহার করার দরকার নেই, বর্তমানে সব সাবজেক্টের পরে উইল দেওয়া যায়। আই হলে উইল, ইউ হলে উইল, হি হলে উইল, দে হলে উইল। আচ্ছা, তো এখানে কি বলা হচ্ছে, যে সাবজেক্ট প্লাস ওয়াজ বিং বা ওয়ার বিং প্লাস ভি3 প্লাস অবজেক্ট। আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। এখানে অবজেক্টের জায়গায় রাইস বসে আছে, প্যাসিভে ওই অবজেক্টকে সাবজেক্ট বানাতে হয় নিয়ম অনুসারে। তাই কি বলছে, আই ওয়াজ ইটিং রাইস, রাইস ওয়াজ বিং ইটেন বাই মি, রাইস ওয়াজ বিং ইটেন বাই মি। দেখেন আমি যখন পড়াবো, আমি যখন আপনাদের কাছে ওরাল প্র্যাকটিস করাবো মৌখিকভাবে, আপনারা বাইরে থেকে কোনো প্রশ্ন করবেন না। প্রশ্ন করলে হয় কি, আমি একটু আগে পড়াচ্ছিলাম, দেখেন সেই পড়ানো রেখে আবার আমাকে এখানে বুঝাতে আসতে হয়েছে।
আমি ঠিক যেভাবে ওরাল প্র্যাকটিস করাই, একজনের সাথে কথা বলবো, আপনারা শুনবেন, তাহলে দেখবেন প্রত্যেকের পড়াগুলো রেডি হয়ে যাবে। আমি আবারও সেই জায়গাটাতে চলে যেতে চাচ্ছি। যারা রেইজ হ্যান্ড প্রেস করেছিলেন, প্লিজ আনমিউট করবেন। আমি যার রোল কল করব সেই ব্যক্তিই কেবল আনমিউট করবেন, তাহলে ক্লাসটা নিতে আমার অনেক সহজ হবে। আচ্ছা, তাহলে এরপর দেখছি হচ্ছে আবু তাহের, প্লিজ শুনতে পাচ্ছেন ভাইয়া? আনমিউট করেন তো একটু। সাউন্ড ক্লিয়ার হতে হবে, তা না হলে আমি নিতে পারবো না। বলেন, আমি ফুটবল খেলি, এটা কি হয়? আই প্লে ফুটবল, কি হবে? হ্যাঁ, দ্রুত বলবেন, আই প্লে ফুটবল। আর যদি বলা হয় আমার দ্বারা ফুটবল খেলা হয়, ফুটবল ইজ প্লেড বাই মি। যদি বলা হয় ফুটবল খেলা হয়, আই প্লেইং ফুটবল। নো নো নো, ফুটবল ইজ প্লেড। কি শিখলেন এতক্ষণ? ফুটবল ইজ প্লেড, ফুটবল খেলা হয়। খাবারটি খাওয়া হয়, রাইস। নো নো নো, রাইস তো ভাত, বলছি খাবারটি খাওয়া হয়। দ্য ফুড ইজ ইটেন, দ্য ফুড ইজ ইটেন। এখানে দা কেন হবে? ওই যে বলেছি খাবার টি, তো টিটা খানা খানি, এর পূর্বে দি দিতে হয়। দি, হ্যাঁ, খাবারটি, দ্য ফুড ইজ ইটেন, খাবারটি খাওয়া হয়। ফুটবল খেলা হয়, ফুটবল খেলা। স্যার আমি এটা নিয়ে একটু আছে, আমি ক্লাসটি করিনি। আচ্ছা ধন্যবাদ, ক্লাসটি করেনি। যারা ক্লাস করছে, যারা কথা বলছে, তাদেরকে ফলো করবেন। আসমা চৌধুরী, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন, কুইকলি ডু ইট। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলবেন আমি একটি বই লিখি, অ্যাক্টিভে কি হবে? আই রাইট এ বুক, আই রাইট এ বুক, আমি একটা বই লিখি। যদি বলা হয় আমার দ্বারা একটা বই লেখা হয়, এ বুক ইজ রিটেন বাই মি। আর শুধু যদি এইটুক বলা হয় একটা বই লেখা হয়, এ বুক ইজ রিটেন। একটা কবিতা লেখা হয়, এ পোয়েম ইজ রিটেন। রিটেন। আমি একটা ছবি আঁকি, আই ড্র এ পিকচার। একটা ছবি আঁকা হয়, এ পিকচার ইজ ড্রন, নো, এ পিকচার ইজ ড্রন। হ্যাঁ, একটা ছবি আঁকা হবে, পিকচার উইল ড্র। এ পিকচার উইল বি ড্রন। এখানে শ্যাল বি বা উইল বি এর ব্যবহার করতে হবে। যদি বলা হয় আমি ডাকি, তখন কি হবে? আই কল, আই কল, দ্রুত বলবেন। আর আমাকে ডাকা হয়, আচ্ছা, আমাকে ডাকা হয় আই অ্যাম কল্ড, কি বলতে হবে? আই অ্যাম কল্ড। আচ্ছা, উইলিংলি আর কেউ বলতে পারবেন? একটু কুইকলি আমার সঙ্গে প্র্যাকটিস করতে হবে, যেন আপনাকে দেখে আমাদেরকে শুনে অন্যরা শিখতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ। এমডি মুজাহিদুল ইসলাম, কি বলতে চাচ্ছেন? প্লিজ একজন বলবেন, যে কোনো। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। আমি আমন্ত্রণ করি, তখন কি হবে? আই ইনভাইট, কি হবে বলেন? আই ইনভাইট। আমি যতটুক বাংলা বলবো ততটুক ইংলিশ বলবেন। আমাকে আমন্ত্রণ করা হয়, তখন কি হবে? আই অ্যাম, আই এম ইনভাইটেড। আই অ্যাম ইনভাইটেড। আমি চিঠি লিখি, আই রাইট এ লেটার। একটা চিঠি লেখা হয় আমার দ্বারা, এ লেটার ইজ রিটেন বাই মি। একটা চিঠি লেখা হয়েছিল আমার দ্বারা, এ লেটার ওয়াজ রিটেন বাই মি। একটা চিঠি লেখা হবে আমার দ্বারা, এ লেটার ইজ রিটেন বাই মি। না, এখানে পাস্ট টেন্স বলেছি, তখন কি হবে? ওয়াজ। হ্যাঁ, আচ্ছা, লেখা হবে বলে দেখেন, আমি আমি যদি প্রেজেন্ট টেন্সে, টেন্সটা খেয়াল করবেন প্লিজ। যেমন আমি একটা চিঠি লিখি, আই রাইট এ লেটার। আমার দ্বারা একটা চিঠি লেখা হয়, এ লেটার ইজ রিটেন বাই মি। আমি চিঠি লিখেছিলাম, আই রোট এ লেটার। আমার দ্বারা একটা চিঠি লেখা হয়েছিল, আর লেটার ওয়াজ রিটেন বাই মি। আর একটা চিঠি লেখা হবে আমার দ্বারা, আর লেটার উইল বি রিটেন বাই মি। টেন্সটা খেয়াল করতে হবে। প্রেজেন্ট টেন্স হলে প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব, পাস্ট টেন্স হলে সেই পাস্ট টেন্সের, আর ফিউচার টেন্স হলে সেই ফিউচার টেন্সের। দেখেন, সব কিছুর মূলে বসে রয়েছে টেন্স। আপনারা আরও বলছি, যারা টেন্স এখনো পারেন না, খুব সুন্দর করে টেন্সটা শিখে নেবেন। কারণ টেন্সের উপর ভিত্তি করে, যেমন একটা 20 তলা বিল্ডিং তার বেসমেন্টের উপরে দাঁড়িয়ে থাকে, তো আমাদের এই টেন্সের ভিত্তিটা আরো মজবুত করতে হবে, তা না হলে উপরে গিয়ে আপনি পারবেন না। এই যে বলছি যে আমি লিখি, আই রাইট, আমাকে লেখা হয়, আই অ্যাম রিটেন। ছোট ছোট বাক্য, এগুলো আপনাকে করতে হবে। আচ্ছা, আরো বলেন, আমি ফুটবল খেলেছিলাম, কি হবে? আই প্লেড, আই প্লেড ফুটবল। এই দেখেন, আই ওয়াজ বলতে যাচ্ছিলেন। অজ কখন হয়? অজ হয় হচ্ছে যখন কন্টিনিউয়াস টেন্স হয়। আমি ফুটবল খেলছিলাম, আই ওয়াজ প্লেইং ফুটবল। অথবা সাবজেক্ট, অথবা
সাবজেক্ট যখন নিজে কোনো কিছু ছিল সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ওয়াজ ওয়্যার হয়। আমি একজন ডাক্তার ছিলাম, আই ওয়াজ এ ডক্টর। আমি একজন ডাক্তার ছিলাম, আই ওয়াজ এ ডক্টর। এক্ষেত্রে অজ দিতে হবে। কিন্তু বাক্যটা কি বলেছি, আমি ফুটবল খেলেছিলাম, তখন এখানে অজয়ের আসবে না। এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। আমি ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল। আমি ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল। যদি বলা হয় ফুটবল খেলা হয়েছিল, ফুটবল ইজ প্লেড বাই নো, ফুটবল ওয়াজ প্লেড, বারবার ভুল করছেন টেন্সের। হ্যাঁ, ফুটবল ওয়াজ প্লেড। দেখেন এই বাক্যগুলো যদি আপনি পারেন, কথা বলতে পারবেন, আপনার যে কোনো কম্পিটিটিভ এক্সামে আপনি বসতে পারবেন। কিন্তু বাক্যগুলো আগে শিখতে হবে আপনাকে। রানিং স্টুডেন্ট যারা এখানে রয়েছেন পড়াশোনার ভিতরে, আমি তাদেরকে দিয়ে একটু কথা বলাতে চাই। অনন্যা সরকার, ক্যান ইউ হেয়ার মি? একটু কথা বলা যাবে? এই বাক্যগুলো যেভাবে কথা লজ্জা ভাঙতে হবে। হ্যাঁ, যদি কথা বলা শিখতে হয় তাহলে আমাদেরকে কিন্তু সবকিছু পিছনে ফেলে লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়, এই তিনটা জিনিস আমাদের একটু পরিমাণ মতো রাখতে হবে। একেবারে যে থাকবে না তা কিন্তু নয়। কামরুন নাহার, প্লিজ ক্যান ইউ হেয়ার মি? আচ্ছা, আপনি বলবেন আমি একটা কম্পিউটার কিনেছিলাম, কি হবে? কম্পিউটার। আর আমার দ্বারা একটা কম্পিউটার কেনা হয়েছিল। কম্পিউটার ইজ বট বাই মি। নো, এখানে কম্পিউটার কেনা হয়েছিল, ওয়াজ বট বাই মি বলতে হবে। ইয়েস, বট। তাহলে এ কম্পিউটার ওয়াজ বট বাই মি। একটা কম্পিউটার আমার দ্বারা কেনা হয়েছিল। সে একটি গল্প বলেছিল, সে একটি গল্প বলেছিল। স্টোরি। এই দেখেন এই জায়গাটা এখনো আপনি ক্লিয়ার করতে পারেননি। সে একটা গল্প বলেছিল, এখানে অজয়ের কেন আসবে? এখানে সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। হি, হি হচ্ছে সাবজেক্ট, আর টেল মানে বলা, এর ভি টু হবে টোল্ড। হি টোল্ড এ স্টোরি। হি টোল্ড এ স্টোরি, সে একটা গল্প বলেছিল। আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন, এখানে তো রেকর্ড চলছে তারপরও আমি বলি, আমার মাঝে মাঝে এটা মনে হয় যে আপনাদের সারা বছরই শুধু টেন্স শিখাই, কারণ টেন্সে সবাই দুর্বল। এই যে বললাম সে একটা গল্প বলেছিল, বলছেন যে হি ইজ, এখানে ইজ কেন আসবে? হি টোল্ড এ স্টোরি, সে একটা গল্প বলেছিল। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। এর এর স্ট্রাকচার কি হয়? সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। কোথায় বসবে এগুলা? পাস্ট ইনডেফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি হয়? সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান, না অ্যামিজার না, সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস অবজেক্ট, ভি অন। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আর এখানে অ্যামিজার বসে কোথায়? যেমন আমি হই একজন ছাত্র, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর একটা বাক্য। এখানে হবে আই অ্যাম এ স্টুডেন্ট। আমরা স্যার, অ্যামিজার, হ্যাঁ বলুন। ফুটবল ওয়াজ প্লেড আর ফুটবল ওয়াজ বিং প্লেইং, হ্যাঁ, এটা মানে ওই যে প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পাস্ট, পাস্টে ইনডেফিনিটে স্যার একটু প্যাচ লেগে যায়। প্যাচ অনেক লেগে সময় যায় হচ্ছে তাই এটা না? কি পারফেক্ট হবে না প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট হবে সেখানে। হ্যাঁ, আর বাংলাটা বলেন, ফুটবল আমি অবশ্য- ওয়াজ বিং প্লেইং হুম, হবে। হুম, হুম। আচ্ছা, আমি তিনটা টেন্স আপনাকে বুঝাই দেই, আপনি বুঝতে পারবেন। খুব মন দিয়ে শুনবেন কথাগুলা। বলা হচ্ছে এই ওয়ার্ড কিন্তু এক একটা শক্তি, এটা ভালোভাবে শুনতে হয়। আচ্ছা, তো আমি তিনটা টেন্স বুঝাই। যেমন প্রেজেন্ট টেন্সের বাংলা ক্রিয়ার শেষে, আমি বারবার বলছি যে বাংলা ক্রিয়াটা আপনাকে বোঝা শিখতে হবে, বুঝতে হবে যে কিভাবে আমি চিনবো বা বুঝবো এইটা অমুক টেন্স, এটা তমুক টেন্স। আগে আপনাকে বুঝতে হবে যে এইটা কোন প্রকার টেন্সের ভিতরে পড়ে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাংলা বাক্যের শেষে ইয়াসি ইয়াসো থাকে। যদি বলা হয় আসমা ভাত খেয়েছে, আসমা একটা মোবাইল কিনেছে, এটা চলিত ভাষা। সাধু ভাষায় বললে কি হয়? আসমা একটা মোবাইল কিনিয়াছে, আসমা ভাত খাইয়াছে। হুম, তো এখানে ওইটা না বলে আমরা চলিত ভাষায় বলি আসমা ভাত খেয়েছে। আসমা হ্যাজ ইটেন রাইস, আসমা হ্যাজ ইটেন রাইস, আসমা ভাত খেয়েছে। আর এইটার ভয়েস চেঞ্জ কি হবে? ভাত খাওয়া হয়েছে আসমার দ্বারা, রাইস হ্যাজ বিন ইটেন বাই আসমা। অথবা বাই যদি বাদ দিয়ে দেয়, ভাত খাওয়া হয়েছে, রাইস হ্যাজ বিন ইটেন, কাজটি করা হয়েছে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান। আবার বলি, যদি বলা হয় আমি কাজটি করেছি, এটা অ্যাক্টিভের একটা বাক্য। এখানে সরাসরি আমি বলছে বা একজনের নাম দিয়ে বলি, রনি কাজটি করেছে, রনি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এটার গঠন প্রণালী কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের
সে অ্যাক্টিভের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি প্লাস বাকি অংশ এক্সটেনশন। কখনো কেউ অবজেক্ট বলবেন না, আমাদের এরকম একটা খারাপ অভ্যাস হয়ে গিয়েছে, আমরা বলে ফেলি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অবজেক্টের জায়গায় অনেক জিনিস থাকতে পারে, এটাকে এক্সটেনশন বলবেন। হ্যাঁ, এই ভালো অভ্যাসগুলো গড়ে তুলবেন। তো বলা হচ্ছে রনি ভাত খেয়েছে, রনি হ্যাজ ইটেন রাইস। আর রনির দ্বারা ভাত খাওয়া হয়েছে, রাইস হ্যাজ বিন ইটেন বাই রনি। আচ্ছা, পাস্ট ইনডেফিনিটে চলে আসেন। যদি বলা হয় রনি একটা চিঠি লিখেছিল, একটু পরে করবেন। রনি একটা চিঠি লিখেছিল, রনি একজনের নাম, এখানে রনি স্বয়ং নিজে সাবজেক্ট উপস্থিত আছে, এটা অ্যাক্টিভের একটা বাক্য। রনি রোট এ লেটার, রনি একটা চিঠি লিখেছিল। আর যদি বলা হয় একটা চিঠি লেখা হয়েছিল রনির দ্বারা, এ লেটার অজ রিটেন বাই রনি। অ্যাক্টিভে কিন্তু অজয়ের ব্যবহার করিনি, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু দিয়েছি। রনি রোট এ লেটার, রনি একটা চিঠি লিখেছিল, আর রনির দ্বারা একটা চিঠি লেখা হয়েছিল, এ লেটার অজ রিটেন বাই রনি। আর যদি বাই বাদ দিয়ে বলি, কোনো রনি টনি থাকবে না, একটা চিঠি লেখা হয়েছিল, এ লেটার অজ রিটেন। একটা বাড়ি তৈরি করা হয়েছিল, এ হাউস অজ বিল্ট, এ হাউস অজ বিল্ট, একটা বাড়ি তৈরি করা হয়েছিল। একটা গাড়ি কেনা হয়েছিল, এ কার অজ বট। এবার চলে আসেন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। আসমা আপা যেটা প্রশ্ন রেখেছিলেন, যে যেমন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা অ্যাক্টিভের বাক্য বলি, আমি ভাত খাইতেছিলাম, বা আমি ভাত খাচ্ছিলাম, আমি স্কুলে যাচ্ছিলাম, আমি ফুটবল খেলছিলাম। তো কি বলা হয়, আমি একটা চিঠি লিখছিলাম, আই ওয়াজ রাইটিং এ লেটার, আই ওয়াজ রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছিলাম। আগে আপনাকে বাংলা ক্রিয়াটা 100% উপলব্ধি করতে হবে। লিখছিলাম, খাচ্ছিলাম, যাচ্ছিলাম, দেখছিলাম, এগুলো বললে পাস্ট অতীতকালে চলমান ছিল। আই ওয়াজ রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছিলাম। আর এইটার প্যাসিভ কি হবে, একটা চিঠি লেখা হচ্ছিল আমার দ্বারা, বা আমার দ্বারা একটা চিঠি লেখা হচ্ছিল, অতীতকালে চলমান ছিল। এ লেটার ওয়াজ বিং রিটেন বাই মি। অর্থাৎ ভার্বের ভি থ্রি আপনাকে দিতেই হবে। এই জন্য দেখেন, আমি বারবার একটা কথা বলি, এই কনজুকেশন অফ ভার্ব যেটা, এই কনজুকেশন অফ ভার্ব সর্বপ্রথম আপনাকে মুখস্থ করতে হবে। আমি বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝিয়ে থাকি। যেমন আপনি তরকারি রান্না করবেন, তো যে সবজি দিয়ে, যে মাছ দিয়ে তরকারি রান্না করবেন, সেগুলো আগে আপনাকে কেটে রেডি করে তারপর আপনাকে চুলায় স্টার্ট করতে হবে। আর ইংরেজি ভাষা শিখতে গেলে আগে ভার্ব শিখতে হবে, তার আগে সাবজেক্ট শিখতে হবে, আর কিছু অবজেক্ট শিখতে হবে। তো অবজেক্ট শেখা লাগে না, চোখের সামনে যা যা দেখা যায় সবই অবজেক্ট। ভার্বের সংখ্যা বেশি, সাবজেক্টের সংখ্যা বেশি, অবজেক্টের সংখ্যা বেশি। এই যে দেখেন, যেমন গো, তাহলে গো দিয়ে একটা বাক্য করেন, আই গো, আমি যাই। সাবজেক্ট পরিবর্তন করে দেন, তুমি যাও, ইউ গো। সে যায়, তখন হি গোজ হবে, হি গোজ। এইটাকে আপনি পরিবর্তন করে দেন, অতীতকালে নিয়ে যান, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, তখন কি হবে, আই ওয়েন্ট। এইটাকে আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিয়ে যান, আমি গিয়েছি, আই হ্যাভ গন, আই হ্যাভ গন। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমি করেছি, আই হ্যাভ ডান, তুমি করেছো, ইউ হ্যাভ ডান। তো যাই হোক, এটা শিখতে গেলে, ভয়েস চেঞ্জ শিখতে গেলে এই ভার্বের ভি থ্রি মুখস্থ করতে হবে প্রচুর পরিমাণে, কারণ ভয়েস চেঞ্জ মানেই হচ্ছে বেশিরভাগ জায়গায় ভার্বের ভি থ্রি প্রয়োজন হয়। যেমন এই যে গিভেন, যদি বলা হয় সে আমাকে একটা বই দিয়েছে, হি হ্যাজ গিভেন মি এ বুক। আর যদি বলা হয় তার দ্বারা আমাকে একটা বই দেওয়া হয়েছে, তাহলে এই গিভেনের মানে গিভের ভি থ্রি যে গিভেন, এটা যদি আপনার পূর্ব থেকে মুখস্থ না থাকে, তাহলে আপনি ওই জায়গাটা পারবেন না। তো যাই হোক, এখানে দেখেন আমি যেভাবে প্র্যাকটিস করাচ্ছিলাম, আরো কয়েকজন একটু আমার সামনে আসবেন, কথাগুলো বলতে হবে। শুধু শিখলে কাজ হয় না। আমি কি বলি জানেন, ইংরেজি ভাষাটা আমি মিউট করে রেখে একটা ক্লাস 1 ঘন্টা পড়িয়ে চলে গেলাম, কে কি বুঝলেন কি বুঝলেন না, আমি কোনো প্রশ্ন নিলাম না, ইটস নট দ্য রাইট ওয়ে। এটা কিন্তু সঠিক পথ না। আপনাদেরকে দিয়ে কথা বলাবো। আমরা দেখেন, এই যে সারা জীবন ইংরেজি শিখেও ইংরেজিতে কথা বলতে পারি না, আমরা ফনেটিক্স উচ্চারণ করতে পারি না, আমরা এই আমেরিকানদের মতো, ব্রিটিশদের মতো ইংরেজি বলতে পারি না। কেন জানেন? কারণ আমরা ইংরেজিতে কখনো কথা বলি না, আমরা সব কথা বাংলায় বলি। আপনি সব কথা ইংলিশে বলার চেষ্টা করেন, আপনি ইংলিশ ম্যান হয়ে যাবেন, ইংরেজদের মতো করে ইংরেজি বলতে পারবেন। ইংল্যান্ড আমেরিকায় অনেকে রয়েছে, আমাদের বাংলাদেশে অনেকে আছে যারা কখনো কোনোদিন স্কুলে যায়নি, গ্রামে আছে না অনেকে, নিজের নাম পর্যন্ত সই করতে পারে না। কই, তারা তো বাংলায় কথা বলছে। কিভাবে বলছে? তারা ছোটবেলা থেকে কথা বলা প্র্যাকটিস করেছে, গ্রামার ছাড়াও কথা বলা যায় প্রচুর পরিমাণে। 3 মাস যদি কেউ আমার সঙ্গে ক্লাস করে, কোনো গ্রামার লাগবে না। কিন্তু গ্রামার জানলে কি হয়, যখন আপনি একটা প্যারাগ্রাফ লিখবেন, তখন কোথায় ভুল হচ্ছে, কোথায় সঠিক হচ্ছে, এটা আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে আমাদেরকে ভয়েস চেঞ্জের আরো কয়েকটা বিষয় একটু দেখতে হবে। যেমন আমি ভাত রান্না করব,
এটা কি হবে? আমি ভাত রান্না করব। হুম, আই উইল কুক রাইস, আমি ভাত রান্না করব। আর যদি বলা হয় ভাত রান্না করা হবে, Rice will be cooked. একজন বলেছেন রাইস ইজ কুক, এটা কি হলো? রাইস উইল বি, রাইস উইল বি কুকড, ভাত রান্না করা হবে। যদি বলা হয় একটা বাড়ি তৈরি করা হবে, A home will be built. কি বলছেন আবার বলেন? A house will be built. এ হাউস উইল বি বিল্ড। যদি বলা হয় একটা বাড়ি তৈরি করা হতে থাকবে, A house will be being built. এ হাউস উইল বি বিং বিল্ড। হ্যাঁ, একটা বাড়ি তৈরি করা হতে থাকবে। এই যে দেখেন ভয়েস চেঞ্জের, যারা প্রথম ক্লাসে ছিলেন এই বক্সগুলা কাইন্ডলি আবার একটু দেখবেন। এইটা যদি পারবেন আপনি কোথাও আটকে থাকবেন না। এই যে দেখেন এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভে কি থাকে, প্যাসিভে কি থাকে, প্রত্যেকটা বাক্য কিন্তু আমি এখানে দেখিয়ে দিয়েছি আপনাদের একেবারে হাতে ধরে ধরে। ক্লাসে যারা থাকবেন তারা পারবেন, চলে গেলে আপনি পারবেন না। এই বক্সগুলা যখন আপনি পারবেন, নিচে সুন্দর করে গুছিয়ে দেওয়া রয়েছে, এটাও আপনি পারবেন। এই যে আই ইট রাইস, আমি ভাত খাই, আর এটা কি হবে? রাইস ইজ ইটেন বাই মি, ভাত খাওয়া হয় আমার দ্বারা। হি রিডস এ বুক, সে একটা বই পড়ে, কি হবে? এ বুক ইজ রিটেন বাই হিম। হুম, এখানে সবগুলো আমি দিয়েছিলাম, যারা ক্লাসে ছিলেন পারবেন। তো এখানে দেখেন আমি আরো একটু বলি যে ভয়েস চেঞ্জটা শিখতে গেলে সর্বপ্রথম আপনাকে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে ভার্বের পরিবর্তন। এই ভার্বের পরিবর্তনটা কিন্তু লক্ষ্য করতে হবে। যদি একটা বাক্য বলি আমি ডেকেছি, আই হ্যাভ কল্ড, কাকে ডেকেছি কিছু বললাম না, আমি ডেকেছি আই হ্যাভ কল্ড। আর আমাকে ডাকা হয়েছে, আই হ্যাভ বিন কল্ড। আই হ্যাভ বিন কল্ড, আমাকে ডাকা হয়েছে। আমি ভাত রান্না করেছি, আই হ্যাভ কুকড রাইস। আর ভাত রান্না করা হয়েছে, রাইস হ্যাজ বিন কুকড। অনেকের মনে প্রশ্ন আসতে পারে স্যার এখানে হ্যাজ বিন কেন আসলো? নিয়মটাই হচ্ছে এরকম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ করতে গেলে হ্যাজ বিন বা হ্যাভ বিন আসে, আর অ্যাক্টিভে শুধু হ্যাভ বা হ্যাজ থাকে। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। তাহলে এখানে এই ভয়েস চেঞ্জের ব্যবহার, যেমন আমি ভাত রান্না করছিলাম, আই ওয়াজ কুকিং রাইস। আর ভাত রান্না করা হচ্ছিল আমার দ্বারা, রাইস ওয়াজ বিং কুকড বাই মি। যারা ভয়েস চেঞ্জের কোনো সমস্যা, বেশি বেশি করে ভয়েস চেঞ্জ করবেন। আর আমি তোমার নাম্বার দিয়েছিলাম, আমার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস রেকর্ড করে করে পাঠাবেন, বিভিন্ন ভয়েস চেঞ্জের উপরে কথা বলবেন। যেমন আমি ভাত খাই, ভাত আমার দ্বারা খাওয়া হয়। আমি ফুটবল খেলি, ফুটবল আমার দ্বারা খেলা হয়। তবে স্ট্যাটিক ভার্ব এবং ডাইনামিক ভার্ব মনে রাখবেন। যদি বলা হয় আমি স্কুলে যাই, এই বাক্যের কিন্তু ভয়েস চেঞ্জ হবে না, কারণ যেখানে ট্রানজিটিভ ভার্বের শুধুমাত্র ভয়েস চেঞ্জ হয়। ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ যারা আমার ক্লাসগুলোতে ছিলেন তারা এটা পারবেন। তো দেখেন এখানে আমি আরো একটা বিষয় আপনাদের আজকে দেখানোর জন্য রেডি করেছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে হয়তো সেটা হবে না। আমি তারপরও আপনাদেরকে একটু স্টার্ট করিয়ে রাখি। আমাদের যে রুটিন ছিল সেই রুটিনটা ব্রেক করা যাবে না, অর্থাৎ যে সিরিয়াল সেই সিরিয়াল মেনটেন করতে হবে। যেমন গত ক্লাসে আমরা ভয়েস চেঞ্জ, আজকেও ভয়েস চেঞ্জ নিয়ে কথা বললাম। তো ভয়েস চেঞ্জের পরে আজকে যেমন সেই ইন্ট্রোডাক্টরি দেয়ার, হেয়ার, ইট, এইগুলার ব্যবহার আমাদেরকে খুব ভালো করে শিখতে হবে। কিসের ব্যবহার বলেছিলাম? ইন্ট্রোডাক্টরি হেয়ার, দেয়ার, ইট, এগুলোর ব্যবহার দেখতে হবে। দেখেন ভয়েস চেঞ্জের পরে আমাদের কি ছিল? ভয়েস চেঞ্জের পরে জাস্ট ওয়েট এ মিনিট, দেখেন ভয়েস চেঞ্জের পরে ছিল হচ্ছে এই যে প্যাসিভ মুডের পরে ছিল কোয়াজেটিভ ভার্ব, সরি, এই কোয়াজেটিভ ভার্বের শীটটা আমি আপনাদেরকে আজকে দিয়ে রাখবো সুবিধার জন্য, এটা একটু পড়ে রাখবেন আপনারা। কোয়াজেটিভ ভার্বের অর্থ হচ্ছে প্রযোজক ক্রিয়া। অনেকেই কিন্তু এই বিষয়টা আমরা বুঝতে পারি না। প্রযোজক ক্রিয়া অর্থাৎ সাবজেক্ট নিজে কাজ না করে, আমরা প্রতিদিন কিছু কাজ নিজে সম্পন্ন করে থাকি, আবার কিছু কাজ আছে আমরা অন্যদেরকে দিয়ে সম্পন্ন করাই, এগুলোকে মূলত কোয়াজেটিভ ভার্ব বলে। কজ শব্দ থেকে মূলত কোয়াজেটিভ ভার্বের উৎপত্তি। যে ভার্বগুলো নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়, অবজেক্টকে দিয়ে কোনো কাজ করায়, তাকে মূলত কোয়াজেটিভ ভার্ব বলে। এর ডেফিনেশনটা কি হবে? অবজেক্টকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়, তাকে কোয়াজেটিভ ভার্ব বলে। কোয়াজেটিভ ভার্ব দুই প্রকার, একটা কোয়াজেটিভ ভার্ব ইন রিয়েল মুড, আর একটা কোয়াজেটিভ ভার্ব ইন অ্যাসিস্ট্যান্ট মুড। আচ্ছা দেখেন এখানে বলা হচ্ছে, যেমন সি মানে হচ্ছে দেখা, নিজে দেখা, আর শো মানে কি হবে? অন্যকে দেখানো।
লার্ন মানে নিজে শেখা, অন্যকে শেখানো কি হবে? টিস। টিস। নো মানে জানা, অন্যকে জানানো। যেমন মা শিশুকে চাঁদ দেখায়, মা শিশুকে ভাত খাওয়ায়, মা নিজে খায় না। এগুলো হচ্ছে কোয়াজেটিভ ভার্ব। হুম। আচ্ছা, তো বলা হচ্ছে যে সকল ভার্বের, সব ভার্বের কিন্তু এরকম ডিরেক্ট কোয়াজেটিভ থাকে না, সেখানে কিভাবে কোয়াজেটিভ করতে হয়? মেক, লেট, হেল্প, গেট, হ্যাভ, এদের সাহায্যে সেখানে কোয়াজেটিভ করা হয়। আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে নিজে কোনো কিছু বুঝতে পারা, হ্যাঁ, মানে নিজে বোঝা। আর কাউকে বোঝানো তখন হবে মেক আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ অন্যকে বোঝানো। যেমন আমি অঙ্কটি করি আর আমি তাকে দিয়ে অঙ্কটি করাই। আমি আমার বাড়িটিতে রং করাই, বাড়িটিতে আমি নিজে রং করি না, অন্যদেরকে দিয়ে রং করাই। তো এই পজিটিভ ভার্ব এবং দেয়ারের যে ব্যবহার, এই দুইটা শীট আমি এখন দিয়ে রাখছি, আপনারা এখান থেকে একটু প্র্যাকটিস করবেন প্লিজ। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমার হোয়াটসঅ্যাপে বলবেন। আজকে আমি একটু অসুস্থ বোধ করছি, যার কারণে ক্লাসটা এখন আর নিতে পারছি না। তবে আগামী যে রুটিন অনুসারে ক্লাসটা হবে, সবাই